গরুর মাংস যতভাবেই রান্না করা হোক না কেন, এই কালাভুনাটা কিন্তু একদমই হিট একটা আইটেম। এই জন্যই তো কোনো রকমের নামি দামি মশলা ছাড়া একদমই অথেন্টিক রেসিপিতে আপনাদের সাথে কালাভুনার রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা। অনেকেই হয়তো ধারণা করেছেন এই কালাভুনার রেসিপিটা তৈরি করা হয়তো অনেক বেশি ঝামেলার কাজ, কিন্তু আজকের এই রেসিপি দেখার পর আপনার ধারণাটা একদমই পাল্টে যাবে। কারণ আমি কোনো ধরনের কোনো নামি দামি মশলা ছাড়াই খুব সহজে আজকে এই কালাভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি 1 কেজি গরুর মাংসের কালাভুনা তৈরি করব। এই জন্য এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। মাংসের পিসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছিলাম, সাথে আমি একটা নলিও নিয়েছিলাম। তারপর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিব। আমি 4-5টার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একটু বেশি দিব। এখন আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিব। যেহেতু এটা কালাভুনা, হলুদের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, কম দেওয়াটাই ভালো হবে। এবার আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 3 চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট ব্যবহার করব। আমি আদা রসুনটাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে 3 চা চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা বাটা মশলা ব্যবহার করব। তার মধ্যে হচ্ছে জায়ফল, জত্রি, সাদা গোলমরিচ, পোস্তদানা, এলাচ, দারুচিনি সব কিছুকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিলাম। এখন আমি কালাভুনার একটা মশলা ব্যবহার করব, যেটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা। এটা আপনি যে কোনো ধরনের সুপার শপ থেকে কিনে নিতে পারবেন। প্যাকেটটা খোলার পরে দেখতে পারবেন এর মধ্যে 2টো প্যাকেট রয়েছে, একটা ছোট একটা বড়। ছোটটা থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম আর বড়টা থেকে একটু বেশি করে মশলা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 4-5টার মতো এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। যেই তেলটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই রান্নার সয়াবিন তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেরিনেট করে নিব। একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেরিনেট করে নিতে হবে। একটু ভালোভাবে যদি মেরিনেট করে নেওয়া যায় তাহলে দেখা যাবে মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে লেগে গেছে। এই অবস্থায় আপনি যদি প্রায় 2 ঘন্টার মতো রেখে দিতে পারেন তাহলে রান্নার পরে খেতে অনেক বেশি ভালো লাগে। যদি আপনার হাতে সময় খুব কম থাকে, অন্তত 30 মিনিট আগে হলেও মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দিতে হবে। আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, কারণ আমার হাতে খুব সময় কম ছিল। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। প্রথম অবস্থায় চুলায় বসিয়ে দিয়ে অবশ্যই আমি ঢাকনাটা তুলে নেব। তারপর চুলা আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে কিছুটা এমনিতেই জাল করে নেব। 5-7 মিনিটের মতো এভাবে জাল করে নিব আর নাড়াচাড়া করে নিব। কিন্তু এখন আমি কোনো রকমের কোনো ঢাকনা ব্যবহার করব না। 5-7 মিনিট পরে যখন জাল করা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে ঢাকনা ব্যবহার করব। আপনি যখন এরকম জাল করতে থাকবেন তখন দেখতে পারবেন এর মধ্যে কিছুটা পানি উঠে আসছে। সেই পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার আগে যখন মাংসটা কষানো হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে পানি ব্যবহার করেছিলাম। সেই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে। আপনি কিন্তু অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। যতটুকু পানি দিলে মাংসটা রান্না করার পর একদমই সফট হয়ে যাবে সেই পরিমাণ বুঝে আপনাকে পানি ব্যবহার করতে হবে। পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই অবস্থায় চুলা আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিব। ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রেখে দিতে হবে, তাহলে মাংসটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এই পানিটা কিন্তু একদমই শুকিয়ে নিব আর মাংসটাকেও একদম সফট করে নিব। তো মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে আসছে। এভাবে করে অনেকক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। আপনি যদি এই কালাভুনাটাকে সব মশলা দিয়ে মাখিয়ে সেম প্রসেসে প্রেসার কুকারে রান্না করেন তাহলে দেখবেন খুব সহজেই মাংসটা সফট হয়ে গেছে আর রান্না করতেও খুব বেশি সময় লাগেনি। যেহেতু আমি প্রেসার কুকারে বসাইনি তাই আমি একটু সময় নিয়ে মাংসটাকে রান্না করব, যেন মাংসটা একদমই সফট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানিটাও শুকিয়ে আসছে আর মাংসটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে, মশলাটাও অনেকটা কালো হয়ে আসছে।
কালো ভুনা মানে এই নয় যে মশলা মাংস পুড়ে গিয়ে সেটাকে কালো করতে হয় তারপর এটা কালো ভুনা হয়, অবশ্যই এটা না। যখনই দেখবো পানিটা একদমই কমে আসছে তখন চুলার আঁচটাকেও কমিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। তাহলে দেখা যাবে মাংসটা আস্তে আস্তে অনেক সুন্দর একটা কালার চলে আসবে আর এটা একদমই সফট হয়ে যাবে। মাংসটা যেহেতু রান্না হয়ে আসছে তাহলে এখন চলে যাব নেক্সট প্রসেসে। চুলা একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, তারপর 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা রসুন কুচি, কুচি করা রসুনগুলোকে গরম তেলে ভেজে নেব। রসুনটা কিন্তু একদমই পুড়ে ফেলা যাবে না। তো এক চুলায় রসুনটা ভাজা হতে হতে অন্য চুলায় যে মাংসটা আছে সেটার কি অবস্থা দেখে নেই। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পানি শুকিয়ে একদমই ভাজা ভাজা হয়ে আসছে আর অনেকটা তেল উঠে আসছে। তো মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি ওই যে অন্য পাশে রসুন আর শুকনো মরিচ ভেজেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। গরম অবস্থায় এটা দিয়ে দিতে হবে, তারপর এটাকে নেড়ে চেড়ে দিব। এই যে শুকনো মরিচটা ভেজে দিলাম এটাই কিন্তু গরুর মাংসের কালা ভুনাটাকে অনেকটা কালো করে তুলবে। তো এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। কালা ভুনার রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। যখন এই রান্নাটা প্রায় শেষ হয়ে আসবে তার কিছুক্ষণ আগে এর মধ্যে আমি 2-3টার মতো পেঁয়াজ 4 ভাগ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এমন সময় দিতে হবে যেন পেঁয়াজগুলো একদমই গলে না যায়, তার মানে মাংসটা যখন হয়ে আসবে নামানোর প্রায় 2-3 মিনিট আগে পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু হালকা কাঁচা থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কালা ভুনাটা তৈরি হয়ে গেছে আর মাংসগুলো কতটা সফট হয়েছে, একদমই মোমের মতো গলে যাচ্ছে। এভাবে করে আপনিও কিন্তু এই অথেন্টিক রেসিপিতে গরুর মাংসের কালা ভুনাটা তৈরি করে নিতে পারেন। আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন।